আজকের ব্লগ আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। রাতের মদিনা শহর দেখতে পারবেন, রাতে সৌদি আরবের ভ্রমণ দেখতে পারবেন, আর আপনাদেরকে এক নজর দেখাই এই রকমের আর অনেক কিছু দেখতে পারবেন। তাই বলি যে ব্লগটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন, খুব ভালো লাগবে। দেখেন তো কত সুন্দর করে সাজানো, শুধু এইটুকু না, এই দিক দিয়ে অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। এটাও কিন্তু একটা খেজুর বাগান। চলো না একটু হাঁটি দেখি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মদিনা শরীফ থেকে আরও একটি ব্লগে। এখন বাজে জানার কয়টা ভাই? কয়টা বাজছে? আচ্ছা, ভোর 5টা বাজে। এখন আমরা প্রথমে যাব হচ্ছে সম্ভবত ইয়ানবু অথবা বদরে। ওইখানে কয়েকটা জায়গা আছে, যেমন সূরা আনফাল নাজিল হয়েছিল ওই ভিডিওতে যেখানে বলছিল না, ওইখানে যাব। আরও কয়েকটা জায়গাতে যাব। মোটামুটি আস্তে আস্তে দুপুর হবে আর কি ইনশাল্লাহ। তো এবং এখানে আমার হোটেলের পাশে হচ্ছে হিজাজ রেলওয়ে, যেটার হয়তো ঘটনা শুনে থাকবেন, যেটা হচ্ছে অটোমান অর্থাৎ তুর্কি সাম্রাজ্যের সময় যে রেলওয়েটা ছিল ওইটা দেখিও নাই, মানে আমি দেখছি, আপনাদেরকে দেখানো হয় না। চলেন তাহলে রেলওয়ে দেখাই, তারপরে আমার সাথে কে কে যাইতেছে তাও দেখতে পারবেন, তারপরে কোথায় যাইতেছি সব দেখতে পারবেন। ভিডিও কন্টিনিউ করেন। দেখছেন এই ভোরবেলা আমাদের গাড়ি কোথায়? ওই পাশে যে মানুষ এখন মসজিদে নববীর দিকে যাইতেছে ফজর নামাজ পড়ার জন্যে। আমরা হয়তো বা রাস্তায় পড়ে নিব। এই হলো আমাদের গাড়ি। আর ওই যে পাশে দেখতেছেন এটা হচ্ছে হিজাজ রেলওয়ে। চলুন আপনাদেরকে দেখাই। একটা জিনিস ভালো হয়েছে যে দিনের বেলা হয়তো দেখাইতেও পারতাম, বাট রাত্রেবেলা না একটু দেখেন। আর সেই সাথে হচ্ছে মনে করেন রাতের ভিউটাও দেখতে পাইলেন। এই যে এইটা ছিল হচ্ছে ঐতিহাসিক রেল স্টেশন। আর এখানে একটা বগি রয়ে গেছে, তবে সেইটা হলো মানে কিছুটা রিপেয়ার করা। আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে সৌদি ইলেকট্রনিক সিস্টেম। এখানে লেখা আছে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি, অর্থাৎ এখানে ট্রান্সমিটার বা এরকম কিছু। দেখছেন কত সুন্দর করে মানে সেট আপ করা, যেন মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর এই হলো সেই হিজাজ রেলওয়ে বা এই রেলের একটা বগি। তবে এটার যে কাঠের যে ধরন, এই কাঠের মানে দেখাই যাচ্ছে যে এটা পুনর্নির্মাণ করা হয়েছে, কারণ এতদিনে কাঠ ভালো থাকার কথা না। জাস্ট একটা বগি রেখে দেওয়া হয়েছে। আর ওই যে সামনে দেখতেছেন একটা ঘরের মতো দেখা যায়, এই ঘরটা হচ্ছে সম্ভবত আপনার স্টেশন বা মানে রেল রিলেটেড কোনো একটা ওই পাশে আশেপাশে সবগুলোই কিন্তু মানে রেলওয়ে স্টেশনের মধ্যে যে রকমের ঘর হয়ে থাকে, যেমন অফিস তাদের। আর এইখানে একটা আছে, এটাকে সম্ভবত রেলওয়ে জাদুঘর বলা হয়। ওই যে দেখতে পাচ্ছেন যেটা, কিন্তু ইন্টারেস্টিংলি এটা বন্ধ, মানে গুগল ম্যাপও বলতেছে টেম্পোরারি ক্লোজড, মানে সাময়িক সময়ের জন্য ক্লোজড লেখা আছে। আর ওই যে মসজিদটা দেখতেছেন, দেখি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাইতে পারি কিনা, কারণ মসজিদের ভিতরেও দেখতেছি না যে খুলতে চোখে পড়ে নাই, নামাজ পড়ার কোনো ইয়ে নেই। এই যে মসজিদটা দেখতেছেন এটাকে বলা হয় যে তুর্কি মসজিদ বা অটোমান মসজিদও বলা যায়, যেটা হচ্ছে অটোমান যে ইয়ে ছিল, অর্থাৎ তুর্কি সাম্রাজ্যের সময় তৈরি। তো এই হলো হিজাজ রেলওয়ের আশেপাশের পরিবেশ। আপনাদেরকে দিক দিয়ে একটু দেখাই। মানে এখন তো সময়ের ব্যবধান অনেক কিছু থাকে না, বুঝছেন না, তাই সংরক্ষণের মাধ্যমে ওই যে দেখেন অল্প একটু রেল লাইন দেখা যায় সামনে। আমি দেখি একটু জুম করে আপনাদেরকে দেখাইতে পারি কিনা, তাহলে হয়তো আপনারা একটু ভালো দেখতে পারবেন। ওই যে সামনে রেল লাইন দেখা যায়, তারপরে হচ্ছে স্টেশন মাস্টার রুম বা আরও কী কী থাকে না, যে ওই কী বলবো, মানে আপনার রেল সংযোগের রিলেটেড। আর এই হলো বগির ধরনটা, ছোট্ট বগি ছিল 4 চাকার। আমি কিন্তু এখন এই যে আপনি দেখলে বুঝতে পারবেন, আমি যেগুলো কিন্তু লক করা, এটা ভিতরে প্রবেশ করা এখন নিষেধ, মানে প্রবেশ করতে দেয় না, জানি না কী জন্য। হয়তো বা ঐতিহ্য বা ঐতিহাসিক স্থান, এটাকে প্রিজার্ভ অর্থাৎ নিরাপদ রাখার জন্য, কারণ যত মানুষ আনাগোনা হবে ততই ক্ষতি হবে আর কি। তো যাই হোক, এই ছিল হচ্ছে হিজাজ রেলওয়ে। আমাকে ডাকতেছে, যাইতে হবে, কারণ আমাদের ভ্রমণ হচ্ছে প্রচুর বড়। এখন যাবো আমরা দুপুর 2টার ভিতরে, আমাদেরকে মদিনায় ব্যাক করতে হবে। আর ভ্রমণ হবে প্রায় মানে 500 কিলোমিটার। তাহলে চলেন আমরা যাই, দেখি কি দেখতে পাই, আপনাদেরকে দেখাবো। ভিডিও কন্টিনিউ করেন। তো বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এটা হচ্ছে 5টা, সোয়া 5টা বাজে এখন।
দেখেন ভোরবেলা মদিনা শরীফ শহরগুলো কত সুন্দর, কত শান্ত প্রকৃতির। অধিকাংশ মানুষ যারা হচ্ছে উমরা ভিসায় মক্কা মদিনাতে আসে, মূলত তারা এখন এই যে দেখেন চলে যাইতেছে ফজর নামাজ পড়ার জন্য নবীজির রওজা মুবারকের পাশে মসজিদের নববীতে। আর আমরা এখন আমাদের যে যাত্রাপথ বা গন্তব্য আছে ওইদিকে যাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে কই যাব? ইয়ানবুতে, আল নাখিল। ও আচ্ছা, আল নাখিল আমি কোথায় যেন শুনছিলাম মনে হয়। তো ঠিক আছে, যাই, আপনাদেরকে দেখবো, মানে আমরাও দেখবো, আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, দেখেন রাতের মদিনার রাস্তাঘাট কত সুন্দর, বিশেষ করে এই দুই পাশের লাইটগুলা। আপনারা যদি কখনো সৌদিতে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে মানে রাতের মদিনাটা একটু ঘুরে দেখার জন্য, অন্তত একদিন পুরো মদিনা শহর আশেপাশে দেখবেন কত ভালো লাগে পরিবেশ। তারপরে হচ্ছে যে লাইট, বিশেষ করে এই লাইটিংগুলি খুব সুন্দর করে তোলে সৌদি আরবের শহরগুলা। সুবহানাল্লাহ। যেমনটা বলছি, দেখছেন সৌদি আরবের রাতের রাস্তাঘাট কত পরিষ্কার, কত সুন্দর লাইটিং, সেই সাথে হচ্ছে মানে একেবারে খালি রাস্তা। কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবো ব্যস্ততম। তবে মজার ব্যাপার হচ্ছে যে একমাত্র আমি এখন পর্যন্ত সৌদিতে যেখানে ভ্রমণ করছি, আমি ট্রাফিক জ্যাম দেখছি হচ্ছে রিয়াদে, বাট জেদ্দাতেও পড়ে নাই, মক্কাতেও পড়ে নাই, মদিনা আরও কম অন্য জায়গার তুলনায়। এবং আলহামদুলিল্লাহ মদিনার আবহাওয়াটা অত্যন্ত ভালো। আমরা মদিনা শহর থেকে বের হইলাম, একটা জিনিস লক্ষ্য করেন যে এত ভোরবেলা আমরা সৌদি আরবের রাস্তা দিয়ে ভ্রমণ করতেছি। আর তার থেকে বড় বিষয় হচ্ছে এই যে সুন্দর আকাশের চাঁদ, মাঝখানে এই রাস্তাটা দেখেন কত সুন্দর। আমাদের গাড়ির গতি আমরা 100-তে সেট করে দিছি, এটা অটোমেটিক গাড়ি, তো 100-তে সেট করছি এই জন্য কারণ গাড়ির গতি না আবার বাইরে যায়। যদি বাইরে যায় তাহলে আবার কিন্তু ক্যামেরা দিয়ে পরে আবার আপনার জরিমানা খাইতে হবে। এই জন্য ভাইকে মানা করে দিছি যে ভাই 100-র মধ্যে সেট করে দেন, আপনি সারাদিন যতই অ্যাক্সেলারেটর চাপেন না কেন গাড়ি 100-র উপর আর উঠবে না। মাশাআল্লাহ, আজকে আমাদের ট্রিপটা ভালো হবে বলে প্রত্যাশা করি। আপনারা যদি আশেপাশে ভিউগুলো দেখেন, এটা কিন্তু অন্য অঞ্চল থেকে এই অঞ্চলটা অত্যন্ত সুন্দর। আমি গাড়ির ভিতরে বসে মানে খুব সুন্দর ফিল পাইতেছি, মনে হচ্ছে যদি একটা ড্রোন উড়তে পারতো আর আমি নিচে একটা মোটরসাইকেল চালায় বা সাইকেল চালায় যাইতে পারতাম, একটা সিনেমেটিক অ্যাডভেঞ্চার হইতো আর কি। বাট আজকে রাস্তাগুলো অত্যন্ত সুন্দর। আমি আপনাদেরকে রেকমেন্ড করি, যদি কখনো আপনার আসেন সৌদিতে তাহলে মদিনা থেকে ইয়ানবু যাওয়ার চেষ্টা করবেন। এটা মদিনা থেকে ইয়ানবু যাওয়ার রাস্তা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমরা আমাদের গাড়িটাকে একটু ব্রেক করলাম, এই দেখেন ইচ্ছাকৃতভাবে, কারণ আমার এই পাহাড়ের ভিউ দেখে অত্যন্ত ভালো লাগতেছে। এই দেখেন, সেই সাথে ওই যে সামনের যে পাহাড়ের শৃঙ্গটা, এটাও খুব ভালো লাগতেছে। পরে বললাম কি ভাই আগে চলেন এখানে একটু ব্রেক নিয়ে আমরা ছবি তুলি এবং পাহাড়গুলোকে একটু ভালো করে এক্সপ্লোর করি। শুধু গাড়ি দিয়ে চলে গেলাম ওইটা তো আর ভ্রমণ নয়, পাশাপাশি একটু দেখলাম, দেখাইলাম, ওইটা হচ্ছে ভ্রমণের সৌন্দর্য। কত সুন্দর সৌদি আরব, তাই না? একটু খুঁজলে ওই দেখেন এই পাশের পাহাড়গুলো, আর আস্তে আস্তে কি সুন্দর আপনার সূর্য উদয় হইতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন সৌদি আরবের এই পাহাড়ের ভিতর দিয়ে পাহাড় কাইটা তারপরে কত সুন্দর রাস্তা তৈরি করছে। একটা জিনিস লক্ষ্য করছেন ভাই, আমরা যে এত উপরে এতক্ষণ কিন্তু বুঝে গেছে না, তাই না? এখন কিন্তু আমরা ধীরে ধীরে নিচে যাইতেছি, এখন বোঝা যাইতেছে যে আমরা কতটা উপরে ছিলাম। আল্লাহু আকবার, ওয়াও কি সুন্দর পাহাড়গুলি। সাবধানে যান কারণ অনেক আঁকা বাঁকা দেখা যায় এখানে। আসলে সৌদি আরব ভ্রমণ করতে পারলে ভাই অনেক কিছু দেখা যায়, তাই না? আমাদের দেশের মানুষ তো মনে করেন আপনার ওমরা করতে আসে সৌদি আরব, মক্কা মদিনা, এর বাহিরে আপনার মানুষ খুব কম ভ্রমণ করে, যার জন্য আমাদের দেশের মানুষের সৌদি আরবের অভ্যন্তরীণ সৌন্দর্যগুলো সম্পর্কে ধারণা কম আমাদের। আল্লাহু আকবার, কি সুন্দর জায়গা।
আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ইয়াম্বুতে। ইয়াম্বু আল নাখিল। দেখেন কি চমৎকার রাস্তা, খুবই চমৎকার রাস্তা, খুবই চমৎকার রাস্তার দুই পাশে পাহাড়। আমরা চলে আসছি হচ্ছে ইয়ানবু আল নাখির নামের যে জায়গাটা, ওই শহরের গেটে প্রবেশ করলাম। বিসমিল্লাহ, মারহাবা মারহাবা। তাদের মানে হচ্ছে মারহাবা মানে হচ্ছে স্বাগতম স্বাগতম, এরকমের মতো বোঝায়। ছোট্ট গ্রামাঞ্চলের শহর, অল্প কিছু দোকানপাট বাড়িঘর তো দেখাই যাইতেছে। হ্যাঁ, সকাল সকাল তো 8টার পরে গিয়ে হয়তো বা দেখা যাবে। এই যে একজন পাকিস্তানি ভাই দেখা যায়, পাঞ্জাবি পাজামা পড়লেই বোঝা যায় পাকিস্তানি। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম গন্তব্য যেখানে আছে ওইখানে এসে সুন্দরভাবে পৌঁছাইতে পারলাম। আমাদের গাড়ি এখানে, আর সেই সাথে এখানে একটা ছোট্ট মসজিদ, আর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে খেজুরের বাগান। এইখানে একটা জমজম কূপের মতো, বা আপনাদেরকে যে মাদ্রাকাতে ওই রাহাত নামে যে জায়গাতে দেখাইছিলাম, ঠিক একই রকমের এখানে একটা কূপ আছে। আর আমার সাথে যে নাসিফ ভাই আছে, উনি বললো যে এখানে একটা মসজিদ আছে, ঐতিহ্যবাহী মসজিদ। বাট যদি সম্ভব হয় তাহলে মসজিদটা খুঁজে বের করো, আর যদি সম্ভব না হয় তাহলে এটা মিস করতে হবে। যে ওই মসজিদের যে কিবলা ছিল সেটা হচ্ছে আল আকসার দিকে। আমাদের যে বর্তমান কাবার আগে যেদিকে মনে করেন তৎকালীন সময় যেই কাবা ছিল সেটা ছিল হচ্ছে আল আকসা। ওই তৎকালীন সময়ের মসজিদ, একটা ঐতিহাসিক মসজিদ একটা আছে। ভাই বলল এখন বলা যাচ্ছে না যে ওই মসজিদ এখনও মানে আছে কি না। আর এইখানে দেখেন মাটির তৈরি ঘর বাড়ি, এখন আর মানুষ ব্যবহার করে না, কিন্তু যতটুকু বুঝতে পারতেছি যে এইখানে একটা দীর্ঘ সময় মানুষ বসবাস করত। এই সেই ঘর বাড়িগুলা। আফগানিস্তানও কত সুন্দর একটা দেশ, এবং আফগানিস্তানও কিন্তু একটা কনজারভেটিভ, অর্থাৎ ধর্ম প্রায়োরিটি দেয় এমন একটা দেশ। আবার সৌদিও কিন্তু সেম। আবার আপনারা জানেন যে আমি আফগানিস্তানও ভ্রমণ করে আসছি। আফগানিস্তানেও কিন্তু মাটির ঘর, আবার সৌদিতেও দেখেন ঐতিহাসিকভাবে মাটির ঘর। আজকে যদি আফগানিস্তানে কোনো যুদ্ধ বিধ্বস্ত না হইতো তাহলে কিন্তু আফগানিস্তান ও সৌদির মতো অনেক ডেভেলপ করতে পারতো, কারণ তাদের প্রাকৃতিক অবস্থা অত্যন্ত ভালো। ওয়াও, খেজুরের বাগান তো আছে, বাট খেজুর নাই, কারণ খেজুরের সিজন 1-1.5 মাস আগে শেষ হয়ে গেছে। এখন আবার নতুন করে খেজুর আসলে তখন হয়তো দেখা যেত। তো এই হলো এখানকার আশেপাশের পরিবেশগুলা। তো আমরা মূলত ওই কূপটা পাইলাম, দেখেন কত সুন্দর সিঁড়ি সিস্টেম করে দিছে। ক্যামেরার সামনে আছে হচ্ছে নাসিফ ভাই। ভাই ওই কূপ কোথায়? এই যে আর কিছু হাতের বাম পাশে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর এই কূপের নাম কি? কূপটার নামটা হচ্ছে আপনার আইন আল জাবেরিয়া। আচ্ছা, তো এই স্থানের নাম আমি দেখলাম পিছনে জাবিরিয়া লেখা, সম্ভবত এই কারণেই আপনার এই নাম উল্লেখ করা হয়েছে না? জি জি ভাই। আচ্ছা, আইন আল জাবিরিয়া, আইন বলতে কি বোঝায়? আপনি কি আরবির মানে জানেন এটার? আসলে দুঃখিত বলা যায়, আমি এটার মিনিংটা জানি না। কারণ আমি এর আগে যখন গেছিলাম রাহাত নামে একটা জায়গায়, ওইখানেও এইরকমেরই নবীজি যখন ওনার হিজরতের সময় নাকি মানে যাত্রা বিরতি করে, তখন উজু করার জন্য পানি ছিল না। তো তখন আপনার আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহ তাআলা ওই স্থানেই যেখানে পানি ছিল না ওইখানে পানি ব্যবস্থা করে দেন। তো এই কূপের ইতিহাস আপনি কিছুটা জানেন? এই কূপের ইতিহাস আমি যতটুকু জানি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কূপ। জি জি। সুবহানাল্লাহ। ওই যে এখানে কিছু লেখা আছে আরবিতে। তারপরে দেখেন কি সুন্দর করে এখানে কারুকার্য ওয়ালের মধ্যে ডিজাইন করে রাখছে। আপনি জানি না আপনারা দেখতেছেন কিনা, বাট সূর্যের অপোজিটে হওয়ার কারণে আমি একটু জুম করি, তাহলে হয়তো আপনারা একটু ভালো করে দেখবেন। এই যে দেখেন খুব সুন্দর করে। আর এই হলো কূপের স্বচ্ছ পরিষ্কার পানি। আমার মনে হয় একটু হাইটের দিকে নিচে গেলে আরও একটু ভালো করে কাছ থেকে দেখতে পারবো। চলেন আমরা একটু নিচে যাই, দেখাই, তারপর আপনাকে জিজ্ঞাসা করি। ওয়াও, এই পানি অনবরত আসতেই আছে না? আচ্ছা, খুব ভালো লাগছে। আরবের দেশে পানি পাওয়া এই মরুভূমিতে সে যে কত আনন্দের। ওয়াও, দেখেন একেবারে কত স্বচ্ছ পানি,
পানি যেহেতু আছে মাছ চলে আসবেই। একেবারে স্বচ্ছ পানি দেখে তো মনে হচ্ছে সুইমিং পুলের মতো, মনে হচ্ছে যে আমি গোসল করা শুরু করে দিব কিনা। এখানে কিন্তু ভাই গোসল করে, হ্যাঁ মানুষ গোসল করে? ও আচ্ছা আচ্ছা, ওই যে দেখা যায় এখানে অজু করার সিস্টেম করে দিছে মনে হয়। অনেক মানুষ গোসল করে তো নাই আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটু বলবেন যে এখন আপনার এই কূপের মূলত বৈশিষ্ট্য বা এটার ইতিহাস সম্পর্কে আপনার কিছু ধারণা আছে? এটার ইতিহাস সম্পর্কে আপনি রাস্তাতে আসার পথে অবশ্য দেখছেন, এটার জায়গাটার সম্বন্ধে এলান করা আছে। হুম 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 এই জায়গাটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পানি জমা আছে, হুম। ঠিক আছে, পানি কমও না এবং বেশিও বেশিও না, না। এক মাপের পানি, এবং আশেপাশে কিন্তু মোটর বা কোনো লাইন দেখতে লাইন পাচ্ছেন না, হুম হুম হুম। ঠিক আছে। এমনিতে যে লাইনগুলো আছে এখানে পানিগুলো হচ্ছে যাওয়ার লাইন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাওয়ার মানে লাইন এখান থেকে এবং পানি অন্য জায়গায় যাবে আর কি। অন্য জায়গায় যায়। তো একটা সময় ছিল যে এই যে আল নাখিল এরিয়াটা আছে, হুম। এই মানে এখানকার যে পুরনো লোক তাদের সৈয়দদের সাথে কথা বলে জানতে পারছি যে একটা সময় এই পানিতে পুরো আল নাখিলে সাপ্লাই হইতো, মানে এই অঞ্চল পুরাটার মধ্যে পুরোটা এই ব্যবহার যোগ্য। পানিটাতেই চলতো। মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। তাআলা কুদরতি পানি দিয়ে আল্লাহ তাআলা চালাইতো। এখন হয়তো প্রযুক্তির কারণে সৌদি আরবের গভর্নমেন্টের যে পানি সাপ্লাই হয় তো ওইটাতে হয়, কিন্তু এই পানিটা দিয়ে কিন্তু এখনো আপনার এই যে আশেপাশে যে মাজরাগুলো আছে দেখতে পাচ্ছেন চলতেছে, আপনি যে লাইন দেওয়া আছে হুম। এবং পানিও কিন্তু যাচ্ছে। জি জি জি, একটু ওই যে সামনে দেখা গেলে যায় দেখাইতে পারবেন। এখানে ড্রেন আছে, আবার ওইদিকে যাওয়ার ড্রেন ব্যবস্থা করে দিছে। আর মজার ব্যাপার হচ্ছে এখান থেকে কিন্তু ড্রেন থেকে প্রতিনিয়তই আপনার পানি অতিবাহিত হইতেছে, জি, কিন্তু এইখানে কিন্তু বোঝা যায় না পানির গতিবেগ। কমতেছে যায়। হ্যাঁ, হ্যাঁ, বুঝা আপনি যায় না। দেখেন এই যে এখানে গেলেই দেখতে পারেন, ওইখানে দেখতে পাচ্ছেন পানি হুম। যাইতেছে, এখানে আবার লাইন হ্যাঁ, এটা বন্ধ করে রাখছে। ওই পাশেটা খোলা আছে। হুম হুম। তো দেখেন এই যে এই লাইনটা দেখেন, ওই পাশেটা খোলা, পানি যাচ্ছে জি কিন্তু জি মনে জি, হচ্ছে না পানি কিন্তু পানি যাচ্ছে, একেবারে স্থির। একদম বসা কিন্তু। মানে এইটার একটা জিনিস এই মানে সৌন্দর্য এইটাই, দেখে মনে হচ্ছে যেন এইখানে পানি যেন কখনো শেষ হবে না। শেষ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলার নিয়ামত আমরা মানে দেখেও দেখি না, মানে চোখে আমাদের ঝাপসা পড়ে থাকে, মনে হয় কেন জানি আমরা দেখি না, অথচ তাকাইলেই কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পারি, অনেক কিছুই শিখতে পারি। জি 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 ছোট্ট জি। একটা জিনিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আর একটা মজার বিষয় কি জানেন, যে উনি যে সকল ঘটনা জানে বা এই রকমের আপনার মক্দিনার আশেপাশে এই সকল বিষয়বস্তু জানে, তার কারণ হচ্ছে ওনার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ঘুরে দেখাবো মদিনা, তাই তো? জি, বাংলায় না ইংলিশে? ইংলিশে। আচ্ছা, আপনারা যদি মনে চায় যে মদিনার বিভিন্ন তথ্যাদি এবং ঐতিহাসিক স্থান সম্পর্কে, মানে এমন কিছু জায়গাতে ওনার কাছ থেকে যে জানতে পারলাম, দেখতে পারলাম, যেমন গতকালকে গত ব্লগ যেটা গেছে, যেটা হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের যে বাঁধটা, এটা সাধারণত বাংলাদেশে বা প্রবাসীদের মধ্যে অনেকে জানেও না, খুব কম। এই রেয়ার স্থানগুলো সম্পর্কে উনি যথেষ্ট ইনফরমেশন রাখে। তো আপনাদের যদি কখনো এরকম মনে হয় যে আমরা মদিনা এবং মদিনার অনেক গোপন বিষয় বা অনেক অনেক রেয়ার যে সকল স্থানগুলো এগুলো জানতে আগ্রহী করেন, তাহলে আপনারা যাবেন হচ্ছে ওনার ইউটিউব চ্যানেলে, গিয়ে লিখবেন হচ্ছে ঘুরে দেখাবো মদিনা। কারণ আমি ভাই আর ২-৪ দিন আসি, চলে যাবো, আবার হয়তো আল্লাহ আনাইলে আবার আসবো। বাট উনি এখানে দীর্ঘ সময় পর্যন্ত থাকে, এই জন্য উনি প্রতিনিয়তই মনে করেন আপনাদেরকে বিভিন্ন ধরনের স্থান ঘুরে দেখাইতে পারবে। আবার আপনারা গিয়ে ওনার ভিডিওতে মন্তব্য করবেন যে ভাই আমি এটা দেখতে চাই, তাহলে আপনাদের মন্তব্য পড়ে উনি আবার দেখাবে। কি বলেন ভাই, দেখাবেন না? ইনশাআল্লাহ অবশ্যই দেখাবো। জি জি, এবং সেম নামে আমার একটা পেজও আছে ফেসবুকে। ওইটাই মানে আপনি চাইলে ফেসবুকেও ফলো করবেন, মনে হয় চাইলে আপনার ইউটিউবে ফলো করবেন, ঘুরে দেখাবো মদিনা। তো ঠিক আছে, চলেন আমরা আরও দেখাইতে থাকি। আজকের ব্লগে আমরা র্যান্ডম কিছু জিনিস দেখাবো, তার মধ্যে আপনারা যারা খেজুর বাগানের দেখার প্রতি আগ্রহ করছিলেন, এই দেখেন সৌদি আরবের খেজুর বাগানগুলো মূলত কীরকম হয়, বিভিন্ন খেজুর বাগান বিভিন্ন রকম হয়, এইটাও কিন্তু একটা খেজুর বাগান। চলেন না একটু হাঁটি দেখি। যদি এখানে আমাদের প্রবাসী ভাইদেরকে পাই, তাহলে আমরা হয়তো আরও ভালো ভালো ইনফরমেশান জানতে পারবো। বাট এখানে আপনার সৌদির আছে কিনা তাও বলতে পারেন। ভাই এগুলো কি খেজুরের বাগান না অন্য কিছু? খেজুর মানে এরকম। আচ্ছা, এইটা হচ্ছে সাথে লেবু গাছ, আপনার মালটা গাছও আছে। ওয়াও মাশাআল্লাহ, মানে খেজুরের পাশাপাশি ফ্রুট। ওই যে দেখা যাচ্ছে, দেখছেন গাছ থেকে খেজুর পড়ে আসছে। কিছুদিন আগে খেজুর শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে খেজুর গাছের সিস্টেম কি, যে আপনার মানে এক পাশে খেজুর হয়, খেজুর কাটার পরে আবার কিছু ডালও কাইটা দেয়, তখন গাছ বড় হইতে থাকে, তাই তো? আচ্ছা, এই যে দেখেন ডাল কাইটা দেওয়ার পরে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে হুম খেজুরের সিজনটা আসার আগে হুম। যখন খেজুরের ফুলটা আসে হুম হুম হুম। তখন হচ্ছে আপনার ওই যে আশেপাশে যে নতুন ডালগুলো উঠছে না, ডালগুলা উঠছে, হ্যাঁ। এই ডালগুলো সবগুলা কাটা কাইটা দিবেন। আপনি এই যে দেখেন নিচের ডালগুলোর একটারও কিন্তু কাটা নাই। আচ্ছা, তার মানে নতুন ডাল কাইটা দিবে আর পুরানগুলা থাকবে। না, কাটাগুলা কাটা কাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যার কারণে হচ্ছে যে ওই খেজুর মানে পাড়া এবং লাগানোর সময় আপনার
ও আচ্ছা আচ্ছা, ইয়াতে- তার মানে ডালের গোড়ার অংশের মধ্যে যে কাঁটাগুলা থাকে এগুলা কাইটে এগুলা কাইটা দেয় যেন উপর থেকে গিয়ে খেজুর সংগ্রহ করতে পারে। করতে পারে। আচ্ছা, এবং তাহলে যেটা বুঝতে ঘাইটা যেন পারলাম। না খাইতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কাটার যেন কারো কোনো ক্ষতি না হয় আর কি, এই জন্য। খেজুরের কাঁটা কিন্তু অনেক বিষাক্ত। আচ্ছা, এখানে আপনার ওই কি কি ধরনের খেজুর হয়? আমি শুনছি মদিনার ভিতরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেজুর হচ্ছে আজওয়া খেজুর। জি জি। এখন এটা কি নির্দিষ্ট মানে দেখলে বুঝতে পারবেন আপনারা যে কোনটা আজওয়া খেজুর গাছ, বা এরকম আপনাদের কোনো ধারণা আছে? যেমন আপনার অথবা যারা এখানে কাজ করে তারাই বলতে পারবে, তাই তো? আচ্ছা, এখানে দেখা যায় খেজুর ক্ষেতের ভিতরে। যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, হুম হুম হুম। এই যে ওই গাছ ছোটগুলা, ছোট, হ্যাঁ। এগুলো হচ্ছে আজও খেজুরের গাছ। আচ্ছা, তাহলে তার মানে ছোট যে খেজুর গাছগুলি আছে এগুলো হচ্ছে আজওয়া খেজুর হয়। আজওয়া খেজুর হয়, আর এগুলো বড় হয় না। আর যেগুলো হচ্ছে আপনার বড়গুলো ওগুলো অন্য জাতের ওগুলো কোনো হচ্ছে খেজুর। আম্বার বা হচ্ছে মাজদুর, হুম হুম। তারপর হচ্ছে আপনার যে মরিয়ম বলে আর কি, হুম। কিন্তু মরিয়ম না, মাবরুম হচ্ছে ওই খেজুরের যে গাছ। মুরব্বী চাচা আছে দেখা যায় এখানে, মানে কৃষি খাতে কোনো কৃষি চাষাবাদ মনে চলে না, এই যে এখানে এই জায়গাটা দেখেই মনে হচ্ছে যে লাগাইছে যেটা ভিতরে বিচি ফেলাইছে দেখা যাচ্ছে। ওইটা এরকম কিছু মনে হচ্ছে। আসেন দেখি কোন अस्सलाम वालेकुम भाईजान, किधर पाकिस्तान से? पाकिस्तान किधर से? स्वाबी केपीके से? अच्छा, वो स्वाबी किधर आता है, मिंगूरा स्वाद की तरह? अच्छा अच्छा, मैं, हाँ अच्छा अच्छा, मैं बांग्लादेश से हम चक्कर लगाने के लिए आया, उम्रा भी किया, अभी बस देख रहा हूँ, तो इधर आया, वो खजूर खजूर बाग के लिए आया देखने के लिए। जी जी जी। अभी सलाम वालेकुम। তো আঙ্কেল হচ্ছে এই খেজুর বাগের মালিক না? আচ্ছা, এই বয়সে এসেও দেখাশোনা করতেছে। হুম। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই যে যে লতা পাতাগুলো শুকায় গেছে এগুলো একসময় আগুন ধরায়। এটা যেতে হুম হুম হুম। করছে, গাছ সাফ হয় চলতেছে কি অনেক। জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা যারা খেজুরের বাগান দেখতে খুব আগ্রহ প্রকাশ করছিলেন, এই দেখেন আপনাদেরকে একেবারে খেজুরের বাগানে প্রবেশ করে তারপরে দেখাইলাম। হয়তো আরও বেশি দেখাইতে পারতাম, কিন্তু মানে খেজুরের প্রসেসটাও দেখাইতে পারতাম, কিন্তু এখন যে সিজন আসছে সেই সিজন তো খেজুর নাই। যার জন্য আপনাদের ওইটুকু দেখাইতে পারতেছি না। তো আমরা চেষ্টা করছিলাম সেই মসজিদটা খোঁজার জন্য, বাট কোথাও কোনো তথ্য পাইনি। আর আমাদের টাইম শর্ট, একজন ভাই ওনার হচ্ছে দুপুর 2টা বাজে ডিউটি, ওনাকে 2টা বাজে যাইতে হবে, তাই শর্ট সময় আমাদের হচ্ছে কভার করতে হবে। আর ভাই এই জায়গার নাম জানি কি বলেছে, আইন আল জাভেরিয়া, আইন আল জাভেরিয়া পুরো লোকেশনের নাম। আর পিছনে কি ছিল, ইয়ানবু আল, এটা মানে পুরো শহরটার নাম হচ্ছে আপনার আল নাহিল, ইয়ানবু আল নাহিল। ইয়ানবু আল নাহিল। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন যে শহরগুলোর ডিজাইন। আপনারা হয়তো ইতিমধ্যে অনেক জায়গাতেই দেখছেন যে সৌদি আরবের অধিকাংশ গ্রামাঞ্চল হইলেও মানে একটা ছোট্ট গ্রাম উপজেলা, ওই যে দেখছেন যেরকম বলছিলাম যে তারা হচ্ছে ট্যুরিজম সেক্টরে এগুলা হচ্ছে প্রমোট করতেছে। এটাই মূলত সেই যেই কূপ দেখে আসছেন ওইটারই আর কি, এখানে বিভিন্ন প্রমোশনাল ডিসপ্লে, রাতে হয়তো লাইট জ্বলে। আর যেহেতু এটা মানে ঐতিহাসিক এবং এটা দলিলিক প্রমাণিত, এই জন্যই মূলত এখানে সৌদি সরকার বা স্থানীয় সরকার যারা আছে তারা এটাকে প্রমোট করতেছে। তো দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট উপজেলা যদি বলি, তাও দেখেন কত সুন্দর রাস্তাঘাট, মাঝখানে গাছপালাগুলো সব কিছু মিলিয়ে অত্যন্ত সুন্দর। আমরা চলে আসছি হচ্ছে ইয়ানবু শহরে। এখানে স্থানীয় যারা আছে তারা বলেছে ইয়াম্বু, বাট ইংলিশে লেখা হচ্ছে YANBU, ইয়ানবু। যাই হোক, ইয়াম্বু অর ইয়ানবু। তো এই শহরে প্রবেশ করছি। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে রেড সি, যেটা হচ্ছে সবসময় শোনেন যে রেড সিতে এই হয় সেই হয়, ঝামেলা হয়, যে ওই রেড সির পাড়ে নিয়ে যাব। এখানে আবার প্রচুর বাংলাদেশি আছে, সব দেশের মানুষই আছে আর কি, প্রবাসী যারা আছে। আসলে ওই সৌদিতে দিনের বেলার থেকে রাতে এনজয়, লাইটগুলি যখন রাস্তায় থাকে তখন ভীষণ ভালো লাগে। আসছি হচ্ছে সাগর পাড়ের শহরে। এখানে যদি মাছের ভাস্কর্য না থাকে তাহলে তো আর হচ্ছে না। এই যে দেখেন কি সুন্দর একটা পাতিলের মাঝখানে মাছের ভাস্কর্য বানায় রাখছে, সাগরের মাছ।
আমরা চলে আসছি সেই রেড সির পাড়ে। সবথেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে এই যে পার্ক যেটা দিয়ে আমরা মূলত যাচ্ছি, সামনে গিয়ে আরও সুন্দর পার্ক দেখাবো। আমরা মূলত এদিক দিয়ে ঘুরতেছি, দেখতেছি। আমাদের পিছনে ভাই আছে, তারা বলতেছে আর কি যে মনে চাইতেছে না আর এখান থেকে যাই। খুব ভালো লাগতেছে, দেখে তো কত সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে রাখছে। সামনে গেলে আপনাদেরকে আরও সুন্দর পার্ক দেখাবো। এদিকে না একটু এক ঝলক দেখাচ্ছি। দেখছেন পার্কের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য কর্মী নিয়োগ দেওয়া আছে। তাহলে চলেন আমরা সামনে যাই, তাহলে আপনাদেরকে আরও অনেক সুন্দর দেখাইতে পারবো। মূলত এই পার্কটা আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে গাড়ি থেকে নেমে আসলাম। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন যে ফ্রিতে পার্ক, অর্থাৎ আপনাকে কোনো পেমেন্ট দিতে হচ্ছে না, কিছু না। দেখেন তো কত সুন্দর করে সাজানো। শুধু এইটুকু না, এদিক দিয়ে অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে রাস্তার এই পাশের অংশ, দেখতেই পাচ্ছেন। এখানে শত শত কর্মী নিয়োগ দেওয়া আছে। এদিক দিয়ে অনেকটা দূর পর্যন্ত গেছে। তারপরে আবার ওই সমুদ্রের পাড় দিয়ে ওই পথ দিয়ে চলে গেছে। আমি চিন্তা করি কেন আপনাদেরকে এগুলো আমি দেখাচ্ছি, যে দেশপ্রেম এবং দায়িত্বশীলতার সরকার কাকে বলে। একবার লক্ষ্য করছেন যে তাদের দেশপ্রেম আছে বলে তারা তাদের দেশকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে, এবং তাদের দেশের জনগণের জন্য এটা ফ্রি উন্মুক্ত করে দিছে যে আপনাকে এটার মধ্যে পার্কিং করার জন্য, এইখানে এসে আপনার বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করার জন্য তাকে কোনো পেমেন্ট দিতে হবে না। আপনারা ক্যামেরাতে দেখতেছেন, আমি খালি চোখে দেখে আমার অত্যন্ত ভালো লাগতেছে। আশেপাশে পরিবেশগুলো দেখেন, রাস্তাঘাটগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে হচ্ছে সমুদ্র, তারপর হচ্ছে সমুদ্রের পাড়ে বসার স্থান। আপনি চাইলে আপনার ফ্যামিলিদেরকে নিয়ে একটা ছোট্ট ছাউনির নিচে বসতে পারেন, ওই ব্যবস্থা করা আছে। তারপরে তো আপনি দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এমন না যে এটা কোনো ট্যুরিজম প্লেস না। এখন আমরা আসছি হচ্ছে সকাল 10টায়, এই টাইমে মূলত সৌদিরা আসে না। আমাদের একজন বাংলাদেশি ভাই, তার হচ্ছে দুপুর 2টায় হচ্ছে মাস্ট বি তার মানে কাজে যাইতেই হবে, আর নয়তো তার উপরে প্রায় বড় ধরনের জরিমানা, এমনকি চাকরিও চলে যেতে পারে। কিন্তু ওনার ইচ্ছে হচ্ছে আমাদের সাথে আসবে, এই জন্য আমরা শর্ট সময়ে সব কিছু ট্রাভেল করে দেখাচ্ছি আপনাদেরকে। নয়তো আমরা সারাদিন থাকতাম, ঘুরতাম, দেখতাম, দেখাইতাম, অনেক সময় আর পার করতে পারতাম। বিকালবেলা এখানে প্রচুর মানুষ আসবে। তো এই হলো সৌদি আরব। দেখেন তো, মানে আপনারা যারা ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন, স্পেশালি আজকের এই যে লোকেশনগুলো দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগছে। আমার কিন্তু ভীষণ ভালো। আপনারা জানেন যে আমি কিন্তু খুব ঠান্ডা মনোরম পরিবেশ পছন্দ করি, কিন্তু এই যে পরিবেশগুলো আছে এটা কিন্তু একটু আধুনিকতা হলেও ভীষণ সুন্দর। মার্শাল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সৌদি আরবকে আরও সৌন্দর্য বানিয়ে দিক এবং এই দেশটাকে এইভাবেই শান্তিময় রাখুক, এবং যা এই দেশের জন্য উত্তম তাই আল্লাহ তাআলা করুক, আমিন। আমাদের গাড়ি আমরা পার্ক করছি এখানে। এখন আমরা কিছু সময় এই রেড সির আশেপাশে দেখব, আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারাও এরকম সুন্দর মনোরম পরিবেশ দেখে আপনাদেরও খুব ভালো লাগবে। সৌদিতে মানুষ দিনের বেলা আসে না, কারণ গরমের কারণে মাত্র অতিরিক্ত গরম থাকে, যার জন্যে তারা মানে দিনের বেলা সৌদিরা যারা আছে আর স্থানীয় তারা অ্যাভয়েড করে। আমাদের মতো হয়তো র্যান্ডম মানুষ দিনের বেলা একটু আসে। দেখেন এখানে বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা, তারপরে হচ্ছে আরও যে বাচ্চারা যেন খেলাধুলা করতে পারে সব রকম ব্যবস্থা করে রাখছে। ওয়াও, মাশাআল্লাহ। দেখছেন ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরাও আছে। আমি এই জিনিসগুলো আপনাদেরকে এই জন্য দেখাই, আমি বাংলাদেশের নাগরিক, আপনারাও বাংলাদেশের নাগরিক। আফসোস হয় আমাদের দেশটাও কিন্তু আমরা চাইলে করতে পারি খুব সুন্দর করে, কিন্তু আমাদের কিসমত দেখেন যে আমরা এমন কোনো সরকারই পাচ্ছি না গত 55 বছর হয়ে গেছে যারা কিনা দেশে একটা পরিবর্তন করবে। আপনি যদি আমার মতো পৃথিবী ভ্রমণ করেন তাহলে আপনি আমার এই কথাগুলোর মূল্য বুঝতে পারবেন, যখন আপনি দেখবেন যে আল্লাহ তাআলা অপরচুনিটি দেওয়ার পরেও আমাদের দেশে ডেভেলপ হচ্ছে না, বা মানে বিভিন্ন নানান কারণে আমরা অনেক কিছুতে পিছিয়ে আছি। তখন মনে করেন ভিতরে কষ্ট লাগে আর কি। আজকে যে আমাদের দেশটা এরকম হইতো তাহলে কতই না ভালো লাগতো। আমরা ওই পার্ক দেখা তারপরে চলে আসলাম হলো আপনার যে জেটি আছে, অর্থাৎ যেখানে আপনার ফিশিং বোটগুলা, মাছ ধরার বোট, স্পিড বোট। দেখছেন ওয়াও, এখানে দেখেন অ্যাকুয়ারিয়ামের মতো মাছ দেখা যাইতেছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি একটু জুম করে দেখি, দেখাইতে পারি কিনা যদি আসে। ওই যে দেখেন, দেখছেন সমুদ্রের মধ্যে মাছ, এই যে এইখানে প্রচুর মাছ আছে। আর এগুলো হচ্ছে সবই হচ্ছে আপনার মাছ ধরার নৌকা। আমি যতদূর শুনছি যে এই যে নৌকোগুলা বা স্পিড বোটগুলা, এগুলাতে মাছ যারা ধরে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে নন সৌদি নাগরিক, অর্থাৎ ওই যে প্রবাসীর মতো যারা আছে তারা। ওয়াও, দেখেন কত পরিমাণ মাছ এখানে, মার্শাল্লাহ মার্শাল্লাহ। দেখতে পারলো মনে হচ্ছে যে আমি একেবারে অ্যাকুরিয়ামে চলে আসছি। ওই যে মাছের ঝাঁক দেখতে খুব ভালো লাগে। তাহলে চলো একটু সামনে যাই, আপনাদেরকে দেখাই জেটিগুলা। দেখছেন কত সুন্দর করে এখানকার স্থানীয় সরকার বা সৌদি সরকার যাই বলি, জেটি বানিয়ে দিছে। এবং হচ্ছে যার যার যে সকল ফিশিং বোটগুলো আছে, এই বোটগুলোকে যেন এখানে রাখতে পারে সেই ব্যবস্থাও করে দিছে। দেখছেন কত সুন্দর, তাই না? মাশাআল্লাহ। ওই যে এখানে আবার দেখা যায় বড় বোটও আছে, ছোট বোট, বড় বোট, বিভিন্ন আকৃতির বোট আছে। দেখছেন কতটা মানে গভীরতা এখানে, দেখতেই কত ভালো লাগে ভাই পরিবেশ ব্যবস্থা থাকলে। এবং এই যে বোটের বিভিন্ন নাম দেওয়া আছে, এটার নাম হচ্ছে আবু আলওয়ান, আরেকটার নাম হচ্ছে আবু মাকবুল। বিভিন্ন বোটের বিভিন্ন নাম। ওই যে দেখেন বোটের নিচে মাছ, সামুদ্রিক মাছ সব। সুযোগ থাকলে অবশ্য ফিশারম্যানদের সাথে গিয়ে মাছও ধরা যাইতো, বাট সৌদি আরবে আমাদের দেশের মতো করা সম্ভব না। কারণ দেখা গেছে যে আপনার একটা ফিশিং বোট গেল, যাওয়ার পরে দেখা গেছে আমি একজন আজনবী আমাকে নিয়ে গেল, তারপরে যদি সৌদি কোস্ট গার্ড বা নিরাপত্তা কর্মী দেখে, তাহলে কিন্তু আবার তার রাগান্বিত হতে পারে এবং বিশাল বড় ধরনের একটা ফাইনের সম্মুখীন উভয়ই, আমিও হতে পারি এবং আমাকে যে নিয়ে যাবে সেও হতে পারে। এই যে এখানে আবার একটু আধুনিক স্পিড বোট দেখা যায়, স্পিড বোট হতে পারে বা স্পিডই হবে, আর স্পিড বোটই হওয়ার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে একটু আধুনিক মডার্ন ডিজাইনের দেখা যায়। নাম কি লিখছে, মাশরুয়া সাইদ, রেজিস্টার নাম্বারও দেওয়া আছে। আমরা এখন মোটামুটি অনেকটা দূর পর্যন্ত আসছি, একেবারে জেটির শেষ প্রান্ত পর্যন্ত চলে আসছি। পানিগুলো কত সুন্দর, নীল কালারের পানি। মাশাআল্লাহ, পানির তলে মাছের ঝাঁক, পানির ঢেউয়ের কারণে কেমন যেন কাচের মতো চকচক করতেছে মাছগুলি। দেখে মনে হচ্ছে যে এটা একটা অয়েল ট্যাঙ্কার অথবা অন্য কোনো পণ্যবাহী বিশাল বড় জাহাজ। আর আমার ধারণা যে ওই যে ড্রেজার মেশিন, ওইটা দিয়ে যে তারা নদী কি বলে, নদী নিষ্কাশন না কি যেন বলা হয়, এটা নদী খনন না, খনন তো না, নদী নিষ্কাশন বা ড্রেজিং করা আর কি, ওইটা করতেছে মূলত ওই যে এই সকল জাহাজগুলি যেন আপনার, কারণ বিশাল আকারের জাহাজ, তারা একেবারে পোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছাইতে পারে। আর এইখানে দেখেন সমুদ্রের মাছগুলি, অ্যাকুয়ারিয়ামে যে মাছগুলি থাকে মূলত এই মাছগুলি এখানে। আমরা এখন ওই দ্বীপ থেকে আইসা পড়লাম, অর্থাৎ ওই সমুদ্রের পাড় থেকে। এখন আপনারা দেখেন সুবহানাল্লাহ ভাই, এইটা ওইটার থেকেও বেশি সুন্দর যে নারিকেল গাছগুলো আছে। চলেন আপনাদেরকে আমি আর একটু কাছে নিয়ে যাই, তখন হয়তো আপনার আরও সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আমার কাছে বেশি ইন্টারেস্টিং এটা লাগতেছে যে আমরা এই জিনিসগুলো আপনার বেশিরভাগ আমরা মালদ্বীপ দেখতে পাই, মানে অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওতে, বিভিন্ন ইনফ্লুয়েন্সের মাধ্যমে বা ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে, বিভিন্ন ব্লগ ভিডিওতে। আর দেখেন এইখানে কত সুন্দর, সুবহানাল্লাহ, দেখছেন কত সুন্দর করে এখানকার যে পরিবেশ সাজানো গোছানো। আর ওই যে সাইনবোর্ড আছে ওইখানে তারা লিখে দিচ্ছে হচ্ছে রয়্যাল প্রপার্টি এরকমের কিছু একটা, অর্থাৎ মানে এই যে স্থানটা আছে এটাকে হচ্ছে মানে একটা উন্নত এবং উচ্চতর স্থান হিসেবে তুলে ধরা হয়েছে এবং বলে দিছে যে এটার কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছু ড্যামেজ করলে
এনি কাইন্ড অফ অ্যাকশন লেখা আছে, মানে এনি কাইন্ড অফ অ্যাকশন হতে পারে আপনার উপরে, আপনাকে জেলে দেওয়া যেতে পারে, অথবা আপনার উপরে উচ্চতর জরিমানা আরোপ করা হইতে পারে, মানে এনি কাইন্ড অফ অ্যাকশন লেখা আছে ওইটাতে, যে এনি কাইন্ড অফ ইম্পোজ এরকম কিছু একটা লেখা আর কি। তো দেখছেন, মনে হচ্ছে যেন মালদ্বীপে, বাট সৌদি আরবে আপনি এরকম উপভোগ করতে পারবেন। মাশাআল্লাহ, আমার কাছে বিশেষ ভালো লাগতেছে হচ্ছে এই নারিকেল গাছগুলি, বিশেষ করে এই জায়গাকে অনেক সুন্দর করে তুলছে। আসবেন, এটা হচ্ছে আপনার ইয়ানবু, আপনার বলে দিই, এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে ইয়ানবু শহরটা, আর এদিক দিয়ে এই যে এই রাস্তা যেটা আছে এই রাস্তা দিয়ে যাইতেছে জেদ্দার দিকে। তো আপনারা কি করবেন, যদি জেদ্দা থেকে আসেন তাহলে ইয়ানবুর আগে দেখতে পাবেন এটা, ওই যে রাস্তা গাড়ি চলতেছে। আর ইয়ানবু থেকে আসলে, ইয়ানবু শহরটা ছাড়ায় জেদ্দার পথে আসলে তারপর আপনার এই জায়গাটা দেখতে পাবেন, খুব সুন্দর। আর দেখতেই পাচ্ছেন যে সামনের যেই ব্লু কালারের পানি, আর একটু সামনে যাই তাহলে হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো আরও সুন্দর করে। কেমন লাগছে গোসল করে? আলহামদুলিল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ, পরিবেশটা কত সুন্দর, সুবহানাল্লাহ। তো আমাদের টিমের 5 জনের মধ্যে 3 জন গোসল করলো, আর আমরা হলো 2 জন কাপড় নিয়ে আসি নাই, গোসল করার সুযোগ হয় নাই। বাট আপনি এইখান থেকে দৌড়ে, ওই দিক থেকে দৌড়ে, ওই পথ দিয়ে বিশাল বড় এরিয়া, খুবই সুন্দর, মানে অত্যন্ত সুন্দর। আপনি আসলে এখানে আপনার বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তারপরে যে এখানে বসার জন্য ছোট ছোট ছাউনির ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। আবার এখানে আপনার সুইমিং অ্যালাও, অন্য অন্য জায়গাতে কিন্তু সুইমিং অ্যালাও না, বাট এইখানে সুইমিং, ওই যে বাচ্চাদেরকে নিয়ে সুইমিং করতেছে, হ্যাঁ। তারপরে এই যে এখানে আবার আপনার দেওয়া আছে, এই যে কি বলে, নো সুইমিং উইথআউট লাইফ গার্ড অন ডিউটি, নো সুইমিং অ্যাট নাইট, নো সুইমিং বিয়ন্ড দ্য বয় মেকার, না বুই মেকার, বুঝতে মানে আমার পড়তে কষ্ট হচ্ছে, যাই হোক। নো সুইমিং ফর চিলড্রেন উইদাউট সুপারভিশন, ইন কেস ইমার্জেন্সি কল এত নাম্বার, নো সুইমিং ওয়েন রেড ফ্ল্যাগ ইজ আপ। আচ্ছা, মানে বিভিন্ন তথ্য দেওয়া আছে, এবং ওই যে দেখেন এখানে একটা ব্যারিয়ার দিয়ে দিছে, এর বাইরে সুইমিং করা নিষেধ। আর এখানে নিরাপত্তা কর্মী তো আছেই। তো সব কিছু মিলিয়ে মোটামুটি আজকে এখানে সময়টা একটু ভালোই কাটছে। তাহলে আমরা এখন রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যে, তারপর ইনশাল্লাহ আমরা মদিনাতে ব্যাক করব। কেন আপনাদেরকে বারবার এইসব জিনিস দেখাইতেছি, শুধু ওই যে বললাম আমার করে আফসোস, কেন আমরা চাইলে আমাদের সরকার ভালো হলে, রাষ্ট্র ব্যবস্থা ভালো হলে আমরাও কিন্তু তৈরি করতে পারি। আমরা সৌদির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি কিছু দিছে। দেখেন, এই যে দেখেন এইখানে পার্ক, কত সুন্দর ফুলের বাগান, গাছপালা, এই থেকে ধরে ওই কত দূর পর্যন্ত পার্ক চলে গেছে, এই দিক দিয়ে কত দূর পর্যন্ত পার্ক চলে গেছে। মানে আপনি চিন্তা করেন, এইটুকু পার্ক, আমি আমাদের বাংলাদেশি ভাইদের সাথে বললাম যে দেখেন এই যে পার্কটার ভিতরে ঢুকলেন, কয় টাকা পেমেন্ট দিচ্ছেন, কয় টাকা ফিস দিচ্ছে, কিচ্ছু না, সম্পূর্ণ ফ্রি। ওই যে দেখেন এখন মানুষ দুপুরের পরে থেকে এই যে শুরু হচ্ছে ধীরে ধীরে সমুদ্রের পাড়ে গিয়ে ওই মাথায় পর্যন্ত আপনার কত সুন্দর ব্যবস্থা করে রাখছে, মানুষ যেন এখানে এসে সুন্দর সময় কাটাইতে পারে, পরিবার পরিজন, সোলো, একা, যার যেভাবে মনে চায়। এই জন্য আপনাদেরকে আমি বারবার এই জিনিসগুলো দেখাইতেছি। যদি আমার এই ভিডিও দেখে আপনাদের তেমন আগ্রহ না থাকে বা তেমন আপনার ফিল না পান, আমি রিকোয়েস্ট করব আপনাদের মালদ্বীপ যাইলে তো ভালো, আর যদি মালদ্বীপ নাও যাইতে চান, মালদ্বীপের মতো ভাইবস নিতে এবং এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য উমরা ভিসা দিয়ে আসবেন, আইসা উমরা করবেন, আইসা এইসব জায়গাতে ঘুরবেন। এই যে ইয়ানবু শহরের পাশে, জেদ্দার পাশে, এই দিক থেকে ধরে তাবুক পর্যন্ত, একেবারে জর্দানের বর্ডার পর্যন্ত, আপনারা মানে ইয়ামেনের বর্ডার থেকে ধরে একেবারে তাবুক বর্ডার পর্যন্ত, সমুদ্রের রেড সির পাশ দিয়ে যেই অঞ্চলটা গেছে সৌদির, জায়গায় জায়গায় এই রকমের পার্ক। আল্লাহ জানে ভাই আমাদের দেশটা কবে ভালো হবে। আমাদের তৃতীয় গন্তব্যে যাওয়ার আগে আমরা মদিনায় ফিরে যাইতেছি। একজনের মোবাইল নষ্ট হয়ে গেছে, আরেকজন অসুস্থ হয়ে গেছে, আরেকজনের ডিউটি, মানে সব মিলিয়ে আমরা বড্ড ঝামেলায় পড়ে গেছি। তো এখন আমাদেরকে মদিনায় ইমার্জেন্সি ব্যাক করা লাগতেছে। আরেকজনের ফোন আইসা পড়ছে, বুঝেনি যে কর্মস্থান এই দেশ, নিজের মতো সবভাবে চাইলেও ঘোরা যায় না, করোনা কারণে দিনে থাকতে হয়। আর আপনারা এখান থেকে দেখেন কি পরিমাণ সৌন্দর্য। আমি কিন্তু আপনাদেরকে বারবার সৌদি আরবের সৌন্দর্য এই জন্য দেখাচ্ছি, তার মূল কারণ হলো এই সৌন্দর্য দেখার পরেও যারা কিনা আপনার মানে তারপরেও সৌদি আরবকে বিভিন্ন রকমের আপনার কথাবার্তা বলবো, মানে উল্টাপাল্টা কথা বলবে, আপনার তাদের বুঝতে হবে যে তারা মূলত সৌদি বিদ্বেষী, তাদের সৌদি এরকম দেখে তাদের সহ্য না, সে মুসলিম হইল,
সে মুসলিম হইলেও এগুলো দেখে যার পছন্দ হবে না। আমার তো পছন্দ, আমার পছন্দ হয় যে আমি যখন দেখি আমার মুসলিম দেশগুলো নিরাপদ, রাতে 2টা 3টা বাজে একজন নারী বসে থাকতে পারে, তার ভিতরে কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, সে মুসলিম ভূমিতে মানে নিরাপদ ফিল করে, মুসলিম হিসেবে করব। আমি পৃথিবীতে দেখাইতে পারি যে এই দেখো অমুসলিম পৃথিবী, আমাদের মুসলিম দেশগুলো কত নিরাপদ, আমাদের দেশগুলো কত সুন্দর। এই দেখেন আপনার এখানকার রাস্তাঘাট, এখানকার আপনার ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো দেখে কিন্তু একজন মুসলিম হিসেবে আমরা গর্ব করতে পারি যে আমার দেশ না হলেও আমাদেরই মুসলিম ভাইদের দেশ এত সুন্দর। ইনশাল্লাহ আমরাও করব। কিন্তু বড্ড দুর্ভাগ্যবশত আমাদের ব্রেনের ভিতরে নেগেটিভিটি এমনভাবে পৌঁছাইছে যে আমরা মানে আমাদের ভালো কাজটাও চোখ দিয়ে দেখতে পাই না। আমরা সবসময় নিউজে শুনি যে আরামকো সৌদি আরামকো তেলের কোম্পানি, ওই যে দেখেন এটি হচ্ছে মূলত সৌদি আরামকোর তেল শোধনাগার, এটা হচ্ছে ইয়ানবু শাখা। তারপরে এদিকে আশেপাশেও আছে, ওই যে একটা টাওয়ারের উপরে দেখা যায় আগুন জ্বলতেছে, দেখছেন কত সুন্দর। এই আরামকোর কিন্তু কয়েকটা শাখা আছে, ওই যে দেখেন আরামকোর বাস যাইতেছে, যারা কর্মকর্তা আছে তারা এই বাসে আসা যাওয়া করে, কোম্পানির অধীনস্থ বাস। আমাদের গাড়ি এখন 140-এ দেওয়া আছে স্পিড, 139-এ যাইতেছে। আর দেখেন এখানে কোনো জায়গা নাই যে আপনি একটু দাঁড়াবেন বা বসবেন, এই জন্য সবাই, ট্রাকের লিমিট দেওয়া হচ্ছে 100, ট্রাকও যায় 120 ঘুরা, ক্যামেরা দেখলে আবার স্পিড কমায় ফেলে, সবাই 140, 30, 40-এর নিচে চালায় না। কারণ কি করবে, এখানে কোনো দোকান নাই, বাড়িঘর নাই, কিছুই নাই, শুধু যাইতেই হবে, এটি হচ্ছে কাজ। আর ওই দেখেন সামনে স্যান্ডি পাহাড়, অর্থাৎ বালুর পাহাড়, মরুভূমির হাহাকার জীবন জিন্দিগি। এখানে একটা গাড়ি নিয়ে প্রবলেম হইলে সংকটে পড়তে হবে। বাট মজার ব্যাপার হচ্ছে আপনি ফোন দিবেন, দেখবেন পুলিশ দ্রুত চলে আসবে। এই একটা জিনিস এই দেশের সবথেকে বড় সৌন্দর্য। এখানে পুলিশ মানে আপনার সব ঠিক আছে, আপনি সমস্যা পড়ছেন, পুলিশে 2 গাড়ি 2 পাশে রাখবে, লাইট জ্বলতে থাকবে। ওই যে এখানে আবার অ্যাটেনশন দিয়ে আছে স্যান্ডস্ট্রোম, অর্থাৎ বালুর জ্বরপ্রবণ এলাকা লেখা আছে আর কি, যে কোনো সময় বালুর জ্বর হয় তো এই জন্য। তো মানে পুলিশরা এতটাই প্রোটেকশন দেয়, আমি দেখছি, আমি কয়েকটা জায়গাতে এক পাকিস্তানি ড্রাইভারের ট্রাক সমস্যা হয়ে গেছে, 2 পাশে 2 পুলিশের গাড়ি দাঁড়ানো, যতক্ষণ পর্যন্ত ট্রাক ঠিক না হইতেছে, মানে পুলিশের কথা হচ্ছে যদি অন্য গাড়ি আইসা মাইরা দেয় তাহলে পুলিশের গাড়িতে মাইরা দেখ, সমস্যা নেই। কিন্তু যিনি এখানে সমস্যা আছেন বা পথচারী কিংবা গাড়ির ড্রাইভার, তার জন্য ক্ষতি না হয়, এই হলো এখানকার সৌন্দর্য। আচ্ছা, তাহলে আইসেই পড়ছি ভাই, বদর 14 কিলোমিটার। ওয়াও, মার্শাল্লাহ, খুব দ্রুত এসে পড়লাম। 140-এ গাড়ি টানলে আর কতক্ষণ লাগে, তাই না? আমি এলেও তখন এখন মনে করেন আরও মনে হয় অন্তত 50 কিলো পিছিয়ে ঘুরে থাকুন সাইকেল নিয়ে। দেখ, আলহামদুলিল্লাহ চলে আসলাম বদর শহরে। ওই যে লিখে আছে বদর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর আগেও দেখাইছি আপনাদেরকে জাবাল আল মালাইকা, যে ফেরেশতাদের পাহাড়। আবার দেখেন আজকেও এইটুকু জায়গা কত সুন্দর থাকে, পিছনে যেমন তেমন হোক, বাট এইখানে আমাকে যে অনেকে বললো যে এইখানকার বালু কখনোই শেষ হয় না। এক ভাই বলছে যে সৌদি সরকার এই পাহাড় থেকে বালু নিছে, এই বালুই কখনো শেষ হইল না। আর এত বালুর ঝড় হয়, কিন্তু এই পাহাড় থেকে কোনো বালুর ঝড় হয় না। ওই যে একজন দর্শনার্থী, উনি হচ্ছে পাহাড়ের উপর উঠছে, এখন আবার নিচে নামতেছে। আমরা যা বলছি বদর শহরে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। বদর শহরে আইসা আমরা এখন খাইতেছি যে সৌদির আলফাহাম, না ভাই এটা আলফাহাম খাবার। দেখেন সৌদিরা হচ্ছে এইটা খাবারও খায়, আবার সাথে পাতা খায়। এগুলো খাইলে নাকি আবার হজম হয়ে যায়, আমি শুনছি, তাই নাকি? হ্যাঁ, ওইটাই আর কি, হজম করতে সাহায্য করে, তাই না? এটার কি পাতা কর? জেরজের। চিন্তা করে দেখেন, জেরজের পাতা খাওয়া লাগতেছে। জির 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 জির। তো ঠিক আছে, খাইয়া তারপরে আমরা মদিনায় রওনা দিব। সবাই একটু টায়ার্ড হয়ে গেছি, কারণ সারা রাত্র ঘুম নাই তো, এই জন্য। কাইফা হালুকা ইয়া হাবিবি। আচ্ছা, কাইফা হালুকা ইয়া হাবিবি। দেখা হইতেছে। তো ঘুরে ফিরে আইসা পড়লাম আমাদের সফর শেষ করে। সব অসুস্থ হয়ে গেছে, শুধু আমি সুস্থ রইলাম। আলিফে আজকো ঘুমায় টুমায় হাহাকার। তারপরে আমি আর আমার যে
ড্রাইভার ভাই অর্থাৎ যার গাড়ি আর কি, যিনি ড্রাইভিং করছে, আমরা দুজনেই ভালো অবস্থানে রয়েছি, বাকি সবাই অসুস্থ, ঘুমে টুমে পড়ে যাইতেছে গে। আলহামদুলিল্লাহ আমি স্ট্রং ছিলাম। আচ্ছা, ঘুরে ফিরে সেই রুমে চলে আসলাম। এই ছিল হচ্ছে আজকের ভ্রমণ। চেহারা দেখতেছেন সারা রাত্র না ঘুমানোর কারণে কেমন যেন হয়ে গেছে। আর দ্বিতীয়ত হলো সূরা আনফাল যেখানে নাজিল হয়েছিল ওইখানে যাওয়ার কথা। ওই যে বললাম এক ভাইয়ের ডিউটি, ওনার অলরেডি একদিন মিস করছে, দ্বিতীয় দিন ডিউটি মিস করার কারণে হচ্ছে ওনার নাকি মানে চাকরি নিয়ে সংকট, এই জন্য দৌড়ে আসতে হয়েছে। আবার 3 জন মানে চোখে মুখে কিছু আর দেখতেছেন সারা রাত না ঘুমো থেকে। পরে বাস সব কিছু ক্যান্সেল। আবার আরেকজনের মোবাইল নিয়ে দিয়েছিল পানির তলে ডুব, মোবাইলের গেছে ডিসপ্লে চলে। তো ভ্রমণ খুব ভালো হইতে গিয়ে মন্দ হয়েছে আর কি, কিছু কারণে এই জন্য চলে আসছি। তো ঠিক আছে, আজকে ভিডিও এখান থেকে আপনার কাছ থেকে বিদায় নেই। পরবর্তী ভিডিও কী হবে আমি নিজেও বলতে পারতেছি না, হয়তো সৌদিতে বা সৌদির বাইরে, এখনও সিদ্ধান্ত হচ্ছে না, দেখা যাক কী হয়। আল্লাহ হাফেজ।